আকাশ আজ অত্যাধিক নীল লাগছে। বর্ষাকালের আকাশ হয় মেঘে ঢাকা, মেঘ গোমড়া থাকে। কিন্তু আজকের আকাশ ভীষণ সুন্দর। মন ভালো করে দেবার মতো সুন্দর লাগছে। ঠান্ডা হাওয়া বইছে। আশা ছাদে দাঁড়িয়ে আকাশ দেখছে। আজকে আশার বাবা-মা আসবে বিয়ের কথা পাকা করতে। আশার মন আজকে ভীষণ ভালো। ফুরফুরে মেজাজে হাঁটছে ছাদে। হাঁটতে হাঁটতে একবার শালুকের রাজ্যের সামনে গিয়ে দাঁড়ালো। কিছুটা মন খারাপ হলো আশার। ধ্রুব আর শালুক বাড়ি থেকে বের হয়ে গিয়েছে আজ 18 দিন হলো। এর মধ্যে একবারও আশা ধ্রুবর সাথে কন্টাক্ট করতে পারেনি। বারবার ধ্রুবর ফোন বন্ধ পেয়েছে। ধ্রুবও কোনো রকম যোগাযোগ করেনি। অবশ্য ভালো করেছে যোগাযোগ না করে। সে তো আর এই বাড়িতে ফিরে আসবে না। এবারের মানুষদের যত দ্রুত ভুলে যাওয়া সম্ভব ভুলে যাক ওরা। তাহলে নিজেরা ভালো থাকবে। আদনান রেলিংয়ে পা ঝুলিয়ে বসে সিগারেট টানছে। উদাসীন দেখাচ্ছে তাকে খুব। তবে মনের মধ্যে একটা সুখ ও আনন্দের অনুভূতি সে টের পাচ্ছে। তাদের বিয়েটা হয়ে গেলে খুব দ্রুত আদনান ওখানকার সিটিজেনশিপ পেয়ে যাবে। একটা বিন্দাস লাইফ আদনানের জন্য অপেক্ষা করে আছে। আশা এগিয়ে গিয়ে আদনানের খাওয়া সিগারেটটা নিল। তারপর নির্দ্বিধায় খেতে লাগলো। তার মনে তার মনে একটু বেশি খুশি। কি কারণে এত খুশি আশা জানে না এই ব্যাপারটা। আদনানের সাথে বিয়ে ফাইনাল কথা হবে এটা একটা কারণ হতে পারে। আশা আশা পনিটেল করে বাঁধা চুলগুলো খুলে দিল। বাতাসে চুলগুলো আশার মুখমণ্ডল ঢেকে দিচ্ছে। চুল সরানোর চেষ্টা করছে না আশা। আদনান মুগ্ধ হয়ে তাকিয়ে রইল আশার দিকে। তার মনে হলো এখানে যেন শালুক দাঁড়িয়ে আছে। ওই যে শালুকের গাড় সমান ছোট করে কেটে ফেলা চুল। আদনান নেমে এলো রেলিং থেকে। আশার মুখের চুলগুলো সরিয়ে দিয়ে গুজে দিল কানের পিছনে। একটা ফুল গুজে দিল কানের পিছনে। আশা পা সামান্য উঁচু করে আদনানকে একটা চুমু খেলো। সেই মুহূর্তে হঠাৎ করে আবার মনে পড়ে গেল এ আশা, শালুক নয়। শালুক নেই, হারিয়ে গেছে তার শালুক। কোথায় গেছে তা আদনান জানে না। সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে বাকিটা জীবন শালুক হয়তো আদনানের সাথে কথা বলবে না, যদি কখনো দেখা হয়ে যায়। আদনানের বুকের ভিতর ভারী হয়ে গেল। নিজের জীবনটা গুছিয়ে নেওয়ার জন্য যেমন আশাকে দরকার ছিল অপশন হিসেবে, তেমনি আজীবন সংসার করতে শালুককে দরকার ছিল। শালুককে আর কোথায় পাবে আদনান? সে তো কোহিনূর হীরার চাইতেও দামি কিছু। কে জানে ধ্রুব তাকে কোথায় লুকিয়ে রেখেছে। ধ্রুবকে আদনান চেনে ভালো করে। আত্মসম্মানী ধ্রুব কিছুতেই এই বাড়ি ফিরে আসবে না, যেখানে তাকে আর শালুককে অপমান করা হয়েছে। ছোটবেলা থেকেই তো ওর প্রবল আত্মসম্মানবোধ। আদনান ঠিক করলো আশাকে ছেড়ে দেওয়ার পর বিয়ে করবে শালুক নামের কাউকে। যে আশার জন্য এত কাণ্ড ঘটে গেল, তাকে আদনান নিজের স্বার্থ সিদ্ধির পর কিছুতেই জীবনে রাখবে না। আশার পশ্চাৎ দেশে 2 লাথি মেরে আদনান তাকে বের করে দেবে জীবন থেকে। লাথি দেওয়ার স্টাইলও আদনান ভেবে রেখেছে। তারপর খুঁজে বের করবে শালুক নামের একটা মেয়েকে। দুধের স্বাদ ঘুলে মেটানোর চেষ্টা করবে আদনান। এসব ভাবতেই আদনানের মন ভালো হয়ে গেল। আশা ঝুঁকে নিচের দিকে তাকিয়ে বলল, আফিফারা চলে এসেছে। চলো আমরা নিচে যাই। আদনান দ্বিধান্বিত হলো। বিয়ের পর থেকে আফিফা তাকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে যাচ্ছে। সে যে আফিফার আপন বড় ভাই, তা যেন আফিফা ভুলেই গেছে। মানুষ শত্রুর সাথেও দেখা হলে মুচকি হাসে। আফিফা তাও করছে না। কেমন চোখ মুখ শক্ত করে রাখে আদনানের আশেপাশে গেলেই। আফিফার স্বামীর সাথে হ্যান্ডশেক করলো আদনান। লোকটা আফিফার চাইতে একটু খাটো, মাথার চুলও কম। অথচ আফিফা সুন্দরী। দুজনকে যেন মানাচ্ছে না। আশা কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল আফিফা স্বামীর দিকে। আশাকে এভাবে তাকাতে দেখে লোকটা আশার দিকে তাকিয়ে রইল নির্নিমেষে। আশা হঠাৎ করেই মনে হলো এই লোকটা আফিফার ভীষণ ভালো লাগবে। এদের বাহ্যিক দিক থেকে অমিল হলেও মনের দিক থেকে যথেষ্ট মিল হবে। আফিফার বিয়ের পর এই 3য় বারের মতো বাবার বাড়ি এসেছে। অথচ তার মনে হচ্ছে যেন যুগ যুগ ধরে বাবার বাড়ি আসে না সে। বুকের ভেতর কাঁপছে আফিফার। জহির ভাই নিশ্চয়ই আর বাড়িতে আসেনি। পুরো বাড়ি কেমন খা খা করছে। মা চাচিকে দৌড়ে আফিফা কান্নায় ভেঙে পড়ল। কেমন দম বন্ধ করে অনুভূতি হচ্ছে আফিফার। এখনো তার বিশ্বাস হচ্ছে না তার বিয়ে হয়ে গেছে অন্য কারোর সাথে। এই অনুভূতি এত বিশ্রী কেন আফিফা জানে না। গভীর রাতে যখন স্বামী স্ত্রী একান্তে সময় কাটাতে যায়, সেই মুহূর্তে আফিফার মনে হয় একটা বিষাক্ত তীর তার হৃৎপিণ্ড এফোড় ওফোড় করে দিচ্ছে। খুব যত্নে নিজের অনুভূতি লুকিয়ে রাখে আফিফা। এই দম বন্ধ করা কষ্ট থেকে মুক্তি পাবে কবে? এই যন্ত্রণা ফিকে হয়ে
এই যন্ত্রণা ফিকে হবে কবে? যদি পারতো তবে মন থেকে জহির ভাইয়ের নামটাই মুছে দিত সে। সবার সাথে কথা শেষ করে আফিফা চুপি চুপি জহিরের রুমে গেল। একটা খাট, একটা টেবিল আর একটা আলমারি ছাড়া এই ঘরে আসবাবপত্র বলতে আর কিছুই নেই। দেয়ালে জহির, আদনান আর ধ্রুবর একটা ছবি আছে শুধু। আফিফা ছবিটির দিকে অশ্রুসজল নয়নে তাকালো। লাজুক চোখে তাকিয়ে আছে জহির ভাই তার দিকে। ফিসফিস করে আফিফা বলল, কেন আমার হলে না তুমি? আমার আজীবনে আক্ষেপ রয়ে যাবে তোমাকে না পাওয়া। একটা জীবন শেষ হয়ে যাবে এই তুমি নামক যন্ত্রণা নিয়ে। জীবনের শেষ দিনে দাঁড়িয়েও আমার তোমার কাছে একটা প্রশ্ন থেকে যাবে, কি এমন ক্ষতি হতো আমাকে আপন করে নিলে? তুমি আমার জীবনে এমন এক অপূর্ণতা, যে অপূর্ণতা পৃথিবীর সবকিছু দিয়েও পূর্ণ হবে না। আমি তোমায় সত্যিই ভালোবেসেছি। আফিফা আসার খবর পেয়ে শাপলা ছুটে এলো খুঁজতে। খুঁজতে খুঁজতে জহিরের রুমে পেয়ে গেল আফিফাকে। এসেই আফিফার বুকে ঝাঁপিয়ে পড়ল শাপলা। বহু বছর পর যেন দুই বোনের দেখা হয়েছে। কান্নার জন্য কেউ কারোর সাথে কথা বলতে পারছে না। কথা বলছে তাদের দুজনের চোখের নোনা জল। শাপলা কাঁদতে কাঁদতে বলল, শাড়িকে তোকে খুব সুন্দর লাগছে আপা, একেবারে বউ বউ লাগছে। আফিফা নিজের চোখ মুছে বলল, কেমন আছিস তুই শাপলা? এত শুকিয়ে গেছিস কেন? শাপলা মুখ কালো করে বলল, আমার কিছু ভালো লাগে না আপা, এই বাড়িতে থাকতে আমার মোটেও ইচ্ছে করে না। তুই নেই, শালুক নেই, ধ্রুব ভাই নেই, নয়না আপা নেই, জহির ভাই নেই। মনে হয় যেন কোনো পোড়া বাড়িতে বাস করছি। এখন আর নাস্তার টেবিলে গল্পের আসর জমে না আপা। সন্ধ্যার চা, ঝালমুড়ির টেবিলটা কেমন নিষ্প্রাণ হয়ে থাকে। কেউ হাতাহাতি করে না মুড়ির বড় ডিশ নিয়ে। শেষের কয়েকটা মুঠো মুড়ি খাওয়ার জন্য মুখ ফুলিয়ে ঠোঁট বাঁকিয়ে কান্না করা সেই শালুক এখন আর নেই। জানিস আপা, এই কয়দিনে আমাদের বাড়িতে যতবার মুরগি রান্না হয়েছে, লেগ পিসগুলো অবহেলায় পাটিতে পড়ে রয়েছে। কেউ সাহস করে প্লেটে তুলে নেয়নি। কে খাবে বল? কারো কি সাধ্য ছিল নাকি এগুলোর দিকে চোখ তুলে তাকাবার? অথচ এখনো পড়ে থাকে, তাও কেউ খেতে পারে না। পরশু শুটকি রান্না করতে গিয়ে মেজো চাচি কান্না করে দিয়েছে। বলতো কি এক অবস্থা! এই শুটকি রান্না নিয়ে সে কি ঝগড়া করতো শালুক! খাবার খেতই না নিচে শেষে দিন। মেজো চাচি কাঁদতে কাঁদতে আবার শুটকি তুলে রেখেছে। বড় চাচি বলে দিয়েছে এই বাড়িতে শুটকি রান্না একেবারে নিষিদ্ধ। একটা মানুষ চলে গেল, অথচ তার স্মৃতি এমনভাবে রেখে গেল যে কেউই ভুলতেই পারছে না। আমার ব্যাগে প্রায় 500 টাকা জমে আছে আপা। আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে চেক করে দেখি কত টাকা আছে। যখন দেখি সব টাকা ঠিকঠাক আছে, আমার বুক ভেঙে যায় যন্ত্রণায়। কণ্ঠ অবরুদ্ধ হয়ে যায় কান্নায়। কেন ব্যাগে টাকা থাকে আপা বলতো? শালুক কেন আমার ব্যাগ থেকে টাকা নেয় না? আমি প্রতি রাতে ঘুমাতে গেলে বলি, তুই সব টাকা নিয়ে নে শালুক। আমি টু শব্দও করব না। তবুও শালুক আসে না আপা। কতদিনই শালুক আমার সাথে ঘুমায় না। আমার ভীষণ একা লাগে। রাতে ঘুম থেকে জেগে উঠি। মনে হয় শালুক যেন ডেকে বলছে, আপা ওঠ না, টয়লেটে যেতে ভয় করছে। খাটের নিচে মনে হয় কেউ আছে। আমি তাকিয়ে দেখি আমার বিছানা ফাঁকা। আমার ছোট বোনটা আমার পাশে নেই আপা। কোথায় গেলে শালুককে পাবো? কেন এত অন্তর পুড়ে যায় শালুকের জন্য? আফিফা কি জবাব দিবে জানে না। তার নিজেরই বুক কাঁপছে শালুকের জন্য। শালুক একটা টুনটুনি পাখির মতো ছিল, যে সারাদিন লাফিয়ে ঝাঁপিয়ে বেড়াতো, সবচেয়ে চঞ্চল আর দুষ্টু ছিল। কোথায় সেই শালুক? কোথায় সেই শালুক এখন? এখন কি আগের মতো উড়াউড়ি করছে শালুক? ধ্রুব কি শালুককে সামলাতে পারছে? শালুককে ভালোবাসে না এরকম কেউ নেই এই বাড়িতে। শাপলা একটু থেমে গেল। জানিস আপা, কাল ভিক্ষা চাইবার জন্য এক মহিলা এলো। আমি গিয়ে চাল দিয়ে আসতে জিজ্ঞেস করলো, শালুক মা নাই বাড়িতে? আমি তো অবাক হয়ে গেলাম ওনার মুখে শালুকের নাম শুনে। উনি হেসে বললেন, শালুক নাকি সবার আড়ালে ওনাকে বড় মগে করে এক মগ চাল দিত। ওনার একটা ছোট নাতি আছে। নাতিকে রেখে ওনার মেয়ে মারা গেছে। সেই নাতির জন্য নাকি খেলনা কিনে দিত। বাড়ি থেকে ফলমূল যা পেত সব লুকিয়ে দিয়ে দিত ওনাকে। শুনে আমার এত কান্না এলো। আমার বোনটা এত ভালো ছিল কেন আপা? এতই যখন ভালো ছিল, ওর সাথে এরকম বাজে কাজ কেন হলো আপা? আমি জীবনেও আদনান ভাইকে ক্ষমা করব না আমার ছোট্ট পরীর মতো বোনটির জীবন নষ্ট করার জন্য। আফিফা বলল, করিস না ক্ষমা। আল্লাহর কাছে হাত তুলে নাম ধরে বদদোয়া দিবি ওকে। যেমন আমি দেই প্রতি ওয়াক্ত নামাজ পড়ে। আমার ভাই না ও। ও একটা জানোয়ার, বনের পশুও ওর চাইতে ভালো আছে। আশার মা বাবা খালা আশার মা বাবা মামা খালারা এলো দুপুরের সময়। খাওয়ার পর সবাই মিলে বসলো বিয়ের ব্যাপারে কথা বলতে। আদনানের উপর রাগ থাকলেও আদনানের দুই চাচা চাচিও উপস্থিত থাকলো এই আলোচনায়।
বাড়ির সবাই উপস্থিত থাকলো। আশার বাবা ভাঙা ভাঙা বাংলায় বললেন, খুব তাড়াতাড়ি বিয়ের কাজ সেরে ফেলতে চান তিনি। তাকে থামিয়ে দিয়ে আশার মা কথা বলতে লাগলো। আশা তখন সিতারা বেগমের রুমে গিয়ে একটা পান বানিয়ে নিয়ে এলো। সে পানে মুখে পুড়ে চিবুতে চিবুতে বসার ঘরের দিকে আসতেই শুনলো বিয়ের কথা হচ্ছে। আদনান একটা লাল পাঞ্জাবি পরে বরের মতো লাজুক ভঙ্গিতে বসে আছে। আশার ভীষণ হাসি পেল। আগেও কয়েকবার সিতারা বেগমের পান নিয়ে খেয়েছে আশা, কিন্তু এটার টেস্ট আসলে কেমন তা বুঝতে পারছে না। তাই আজ আবারও খাচ্ছে। পানের রস পরে শালুকের হলুদ টি-শার্ট লাল হয়ে গেল। আশা এগিয়ে এসে তার বাবার পাশে বসলো। তারপর বাবাকে ফিস ফিস করে কিছু বলল। তারপর উঠে দাঁড়িয়ে বলল, সরি আন্টি, আমি আদনানকে বিয়ে করতে পারবো না। আদনানের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো মুহূর্তে। আশা কি বলছে এসব? আশা আগের মতো স্বাভাবিক। আদনানের কাছে গিয়ে বলল, আমাকে আরেকটু পান দিতে পারবে? আজকে দাঁতের কৌটো থেকে চুন খেয়েছি পানের সাথে, এখন মুখের ভেতর কোথাও লেগে আছে মনে হচ্ছে। আদনান কথা বলার শক্তিও পাচ্ছে না। এই মেয়ে তাকে বিয়ের জন্য রিজেক্ট করে দিয়ে কি অবলীলায় কথা বলে যাচ্ছে তার সাথে। আদনানের বাবা জিজ্ঞেস করলেন, সমস্যা কোথায় আশা মা? আশা একটু ভেবে বলল, আমি আদনানকে আমেরিকা থেকে অবজার্ভ করছি আঙ্কেল। ওর চোখে আমি কখনো আমার জন্য ভালোবাসা বা সম্মান দেখিনি। দেখেছি লোভ। নিজের ভাইয়ের সাথে ও নিজে কি বাজে একটা কাজ করেছে। ও ভীষণ সেলফিশ মানুষ। নিজের চাওয়া পূরণ হলে আমাকে ছেড়ে দিতে এক মুহূর্তও দেরি করবে না। আমি জানি আমাদের কালচারে এসব ছাড়াছাড়ি কোনো ব্যাপার না। কিন্তু সমস্যা হচ্ছে কিন্তু সমস্যা হচ্ছে যে আমি জানি এই মানুষটা একটা সময় আমাকে ছেড়ে যাবে। সে যা করছে সব অভিনয়। আগে থেকেই যখন এটা বুঝতে পেরে যায় কেউ যে তার বিপরীতে থাকা মানুষটি তার সাথে অভিনয় করে যাচ্ছে, তখন তার পক্ষে আসলে সম্ভব হয় না সেই মানুষের সাথে থাকা। তার আন্তরিকতাও তখন মেকি হয়ে যায়। আমাদের কালচার আর যাই হোক বান করতে জানে না। কারো বান মেনে নিতেও পারি না আমরা জেনে শুনে। আর এখানে আমি জানি যখন ওর পুরোটা বান, তখন লাইফ পার্টনার করা অসম্ভব। কেউ কিছু বলতে পারলো না আশার কথার জবাবে। কি বলবে? আশা তো মিথ্যে কিছু বলেনি। হঠাৎ করে আশা ধরতে পারলো তার মন সকাল থেকে এত ভালো কেন। এই যে আদনানকে এভাবে রিজেক্ট করে দিবে তা তার অবচেতন মন আগেই জানতো। তাই তো এত আনন্দিত লাগছিল আশার।